দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, আজকে যে ব্যাংকিং অবস্থা আমরা দেখছি সেটি আগের সেই জেনারেল ব্যাংকিং অথবা কোর ব্যাংকিং এর প্রসঙ্গ থেকে কয়েক ধাপ অগ্রগতি হয়েছে। সেটি বৈশ্বিকভাবেও আমরা দেখতে পাচ্ছি। তার দোলা কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো উপরেও পড়েছে। বিশেষ করে ব্যাংকগুলো এই যে আধুনিক যে উপায়গুলো, প্রযুক্তি কেন্দ্রিক যে উপায়গুলো, সেটিকে গ্রহণ করছে। কিভাবে দ্রুত সময়ের মধ্যে একজন গ্রাহককে নানাবিধ সুবিধা প্রদান করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে ব্যাংকগুলোর মধ্যে এক ধরনের সুস্থ প্রতিযোগিতাও রয়েছে এবং সেই প্রতিযোগিতা ব্যাংকিং কার্যক্রমের সম্প্রসারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা স্মার্ট ব্যাংকিং এর কথা শুনছি, আমরা ডিজিটাল ব্যাংকিং এর কথা শুনছি, আমরা মোবাইল ব্যাংকিং এর কথা শুনছি এবং এর যে অনুশীলন বা প্রয়োগের জায়গাগুলোও কিন্তু আমরা দেখছি। মানুষ ব্যাংকিং প্রক্রিয়ার সাথে আশ্বাস কিংবা বিশ্বাসের যে একটি প্রক্রিয়া বা আস্থাশীল থাকার যে প্রক্রিয়া, এই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখেই ব্যাংকের সাথে সম্পৃক্ত হয় এবং ব্যাংকের সাথে গ্রাহকের যে সম্পর্ক সেটি নানাভাবে স্বচ্ছ এবং জবাবদিহি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনা প্রয়োজন এবং সময়ের প্রেক্ষাপটে গ্রাহকের চাহিদা, ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তিগত যে অগ্রগতি এবং যে উদ্ভাবনগুলোকে সামনে রেখে এখন আসলে ডিজিটাল ব্যাংকিং এর যে প্রসার এবং এই যে ধরনগুলোর চর্চা আমরা দেখছি, এর পেছনে কিন্তু নানাভাবে পৃষ্ঠপোষক রয়েছেন যারা এই ডিজিটাল ব্যাংকিং থেকে শুরু করে এই ধারণাগুলোকে মানুষের মধ্যে পরিচিতি করাচ্ছেন, এই ধারণাগুলোকে তুলে ধরছেন এবং এক একটি ব্যাংকগুলোকে এই ডিজিটাল ব্যাংকিং এর প্রশ্নে সক্ষম করে গড়ে তুলছেন এবং নানাভাবে সেই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রগুলো তৈরি করছেন। এই প্রসঙ্গটিকে সামনে রেখেই আজকের আলোচনাটি করতে চাই। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ডিজিটাল ব্যাংকিং, সেবা ও সতর্কতা। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন, যার দীর্ঘদিনের 20 বছরেরও অধিক আমাদের যে জেনারেল ব্যাংকিং এবং এই ডিজিটাল ব্যাংকিং বা টেকনোলজি বেসড যে ব্যাংকিং এর তার অভিজ্ঞতা রয়েছে। বেশ কিছু ব্যাংকের এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ডেভেলপ করার ক্ষেত্রেও তিনি সম্পৃক্ত ছিলেন। এরকম একজন সম্মানিত ব্যক্তিকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনার জন্য আজকে উপস্থিত আছেন শাহজালাল ইসলামী ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির ভাই, এই শুরুতেই প্রশ্নটি আমরা রাখি যে ধরুন ডিজিটাল ব্যাংকিং, স্মার্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কোর বা জেনারেল ব্যাংকিং, এটা তো আসলে সময়ের প্রেক্ষাপটে এই ধারণাগুলো তো আলাদা আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। আমরা একটু শুরুতে একজন গ্রাহক অথবা সাধারণ মানুষের মধ্যে থেকে তো এই প্রশ্ন থাকা খুব স্বাভাবিক যে কোন ব্যাংকিং কোন বৈশিষ্ট্য ধারণ করছে, কোন ব্যাংকিং বলতে তিনি কি বুঝবেন। এই ধারণাগুলো আরো মানুষের কিছু ধারণা আছে, কিন্তু সেই ধারণাগুলো আরো বেশি স্পষ্ট হওয়া প্রয়োজন। আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের স্বাধীনতার পরে 1972 সালে যে ব্যাংকিংটা আমরা করেছি, অর্থাৎ একটা লেনদেন, আমরা টাকা পয়সা যে লেনদেন করতাম, যে ব্যাংকে যে করতাম, এটাই আমাদের কোর ব্যাংকিং বা জেনারেল ব্যাংকিং, যেটা আপনারা এখনো করে আসছেন। যেটা করতে গেলে আমরা বিশেষভাবে দুটো মাধ্যমে লেনদেন করে থাকি। সেটা হচ্ছে কিভাবে, একটা এটিএম কার্ড দিয়ে, অর্থাৎ এটিএম মেশিনে কিন্তু কার্ডটা ঢুকায়ে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি, পাসওয়ার্ড দিয়ে আমরা লেনদেন করতে পারি, অথবা চেক বইয়ে হচ্ছে আমরা সিগনেচার করি, আমরা টাকা উঠাতে পারি এবং টাকা জমা দেওয়ার পদ্ধতি একই। তাহলে এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে আমাদের জেনারেল ব্যাংকিং বা কোর ব্যাংকিং। এটা দিয়ে আসলে আমাদের যদি আমরা চিন্তা করি সেই 72 সাল থেকে তখন পর্যন্ত আমাদের দেশে গ্রামের সংখ্যা অনেক কম ছিল। আস্তে আস্তে যখন বাংলাদেশ ডেভেলপ হলো তখন কিন্তু গ্রামের সংখ্যা ছিল 68,000। কিন্তু এই স্বাধীনতার 50 বছরেও কিন্তু ওই কোর ব্যাংকিং দিয়ে আমাদের দেশে ব্রাঞ্চের সংখ্যা হয়েছে 10,500। অর্থাৎ আমরা যদি এখনকার গ্রামের সংখ্যা দেখি, গ্রামের সংখ্যা কিন্তু 86,000। এই 86,000 গ্রাম পর্যায়ে পড়ে গেলে, চলে যেতে চাইলে, মানে সবাইকে যদি আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাদের এই শুধুমাত্র জেনারেল ব্যাংকিং দিয়ে এটা সম্ভব ছিল না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 50 বছরে 10,500 শাখা হয়েছে, সব মিলে 61টা ব্যাংক মিলে 10,500 শাখা, সকলের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। এই কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, তাদের পরামর্শে, তাদের সূচনায় কিন্তু শুরু হয় 2011 সালে হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং কিন্তু বাংলাদেশে বর্তমানে এখন 13টা ব্যাংক পরিচালনা করে আসছে। তো আপনারা বিশেষ আপনারা অনেকগুলো নামই জানেন, যে বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ, ওকে ব্যাংকিং, মার্কেন্টাইল, ইসলামী ব্যাংক, এরকম অনেকগুলো ব্যাংকিং আছে, যেগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিং। এটা যদি জেনারেলি বুঝতে চেষ্টা করি, এটাও হচ্ছে ছোট ছোট টাকা, অর্থাৎ 10,000, 5,000 গ্রামের মধ্যে মানুষের মধ্যে এই ছোট ছোট টাকা লেনদেন করার জন্য এই মোবাইল ব্যাংকিং সেবাটা 11 সালে আসে। এর মাধ্যমে কিন্তু একটা সুবিধা যেটা হলো, সেটা হচ্ছে গ্রামের 86,000 গ্রামেই কিন্তু এরা কিন্তু প্রায় 5 লক্ষ প্রথমে কিন্তু এজেন্ট হয়ে কিন্তু পুরা গ্রামে ছড়ায় গেল।
অর্থাৎ গ্রামের প্রতিটা পাড়াতে পাড়াতে কিন্তু হচ্ছে একটা জায়গায় চাইলে একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করতে পারছে, মোবাইল ব্যাংকিং এর সুবিধা পাচ্ছে। এবং তবে এখানে একটা শর্ত থাকে, একটা ডিভাইস লাগে, অর্থাৎ একটা মোবাইল তার থাকতে হয়। আমাদের দেশে এখনো দেখা গেছে অনেকের হাতে 2-3টা মোবাইল আছে, কিন্তু অনেক পরিবারে একটা মোবাইল এখনো কিন্তু গ্রামে এরকম আছে যে অনেক পুরো পরিবারের জন্য একটা মোবাইল, তার জন্য হয়তো এটা একটু চ্যালেঞ্জ। আবার অনেকের কাছে মোবাইল আছে, এটা পরিচালনার যে উপায়গুলো তিনি ঠিকমতো জানেনও না, এই জন্য আরেকজন ব্যক্তি তাকে সহযোগিতা করে, দেখা যায় পাসওয়ার্ডটাই আরেকজনকে বলে দিচ্ছে, যেটা সবচেয়ে সিকিউর একটা ব্যাপার। তো এই কারণে কিন্তু তখন মোবাইল ব্যাংকিং দিয়ে যখন এটা হলো না যে না আমরা তো শুধু টাকা পাঠানো না, আমরা ডিপিএস করব, মাসে মাসে টাকা জমা দিব, আমরা এফডিআর করব, একটা সময়ের জন্য টাকা রাখবো, পরে যখন আমার প্রয়োজন হবে তখন আমি তুলে নিব। এটার পরিপ্রেক্ষিতে কিন্তু সেন্ট্রাল ব্যাংক আবার 2013 সালে নতুন পরিচালনা নিয়ে আসে, 14 সালে কিন্তু এটা প্রথম লঞ্চ হয় যে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংটার জন্য যে সুবিধাটা ছিল, কোর ব্যাংকিং আর এজেন্ট ব্যাংকিং যদি পার্থক্য বলি, কোর ব্যাংকিং আমরা জানলাম যে চেক আর এটিএম দিয়ে টাকা তুলছিল, এটার সাথে এই দুটো থাকবে, সাথে অ্যাডিশন যোগ হয়ে গেল ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন। এবং আমরা সবাই জানি ওয়ার্ল্ডে যদি 700 কোটি লোক হয়ে থাকে, 700 কোটি লোকের ফিঙ্গার আলাদা হবে। আমার যেমন টুইন সিস্টার আছে, যমজ বোন, কিন্তু যমজ বোনের একজন যে অ্যাকাউন্ট খুললো আরেকজন যে কিন্তু টাকা তুলতে পারবে না। তো এটা 14 সালে চলে আসলো এজেন্ট ব্যাংকিং। এটারও কিন্তু 21,500 শাখা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে আরো 21,500 জায়গাতে মানুষজন শুধু টাকা লেনদেন না, জমানো, লোন নেওয়া, সেগুলো কিন্তু চাহিদা আছে। এবং এর সাথে ফিরোজ কবির ভাই, সেটি হচ্ছে যে আমাদের এই ডিজিটাল ব্যাংকিং এর কথা যে আমরা শুনছি, এবং ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে একটা প্রস্তুতির একটা বড় প্রসঙ্গ রয়েছে, গ্রাহককে অবগত করা বা সচেতন করা, সেই একটি প্রস্তুতি রয়েছে, এবং কোন সতর্কতাগুলো অবলম্বন করে এই ডিজিটাল ব্যাংকিং এর কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে সেটি প্রসঙ্গ রয়েছে। এবং ব্যাংকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি যথার্থই বলেছেন, শুধু ব্যাংক তো টাকা নেয়ার দেয়ার কাজের শুধু করছেন, এর সাথে তার প্রোডাক্টের অনেক ভেরিয়েশন আছে, যে অর্থনৈতিক যে অগ্রগতির প্রশ্নে তার ভূমিকা রয়েছে, কিংবা বিনিয়োগের প্রশ্নে তার ভূমিকা রয়েছে। এই প্রসঙ্গগুলো যদি আমরা একটু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা লিটারেসির প্রসঙ্গ থেকে যদি আলোচনা শুনতে চাই, সেক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিং কি ভূমিকা রাখতে পারে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ইসলামিক ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, ডিজিটাল ব্যাংকিং, সেবা ও সতর্কতা, সম্মানিত আলোচক হিসাবে আছেন শাহজালাল ইসলামী ব্যাংকের ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির। ফিরোজ কবির ভাই, যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের প্রশ্নে অথবা লিটারেসি ডেভেলপ করার প্রশ্নে, এই লিটারেসি অথবা ইনক্লুশনের প্রসঙ্গগুলোকে সামনে রেখে ডিজিটাল ব্যাংকিং এর যে প্রস্তুতি এবং তার সেবার ধরনটা ঠিক করা, বাংলাদেশ কোন অবস্থানে আছে? বাংলাদেশে এখানে যদি আমরা দেখতে যাই, এখানে কিন্তু আসলে মিনিমাম 3টা পার্টি আছে। 3টা পার্টি হচ্ছে ডিজিটাল ব্যাংকিংটা যদি বাংলাদেশে আসে, তাহলে কিন্তু একটা পার্টি কিন্তু হচ্ছে যারা তদারকি করবে, মনিটরিং, মানে বাংলাদেশ ব্যাংক যে পলিসি মেকার পলিসি দিয়ে দিয়েছে এটার কিভাবে আমাদের ডিজিটাল ব্যাংকিংটা হবে। এবার আসে ব্যাংক পার্টে হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্ট ডিসিশন নিবে যে কি প্রোডাক্ট নিয়ে আসবে, কোন জায়গায় আগে যাবে। তারপরে আসবে আমাদের কাস্টমার পার্ট। এই 3 জনের কোরিলেশন মিলেই কিন্তু হচ্ছে আমাদের ডিজিটাল ব্যাংকিং, মানে 3 জনেরই কিন্তু আলাদা আলাদা রেসপন্সিবিলিটি আছে। তাহলে আমরা যদি প্রথমেই পার্টটা দিয়ে আসি, ব্যাংক তো ব্যাংকের মতো করে প্রোডাক্ট বানাবে, 61টা ব্যাংক আছে, তার মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু ডিজিটাল ব্যাংকিং এর জন্য প্রথমে 2টা লাইসেন্স পেয়েছে, 2জন লাইসেন্স পাওয়ার পরে আবার 2জনকে দিচ্ছে, এরপরে যদি ওগুলো গো হেড থাকে তারও 4জনকে দিবে। তাহলে এখন আমরা যে ডিজিটাল ব্যাংকিং গুলো লাইসেন্স পাচ্ছে, সেটা ব্যাংকগুলো কিন্তু ব্যাংকের প্রোডাক্ট এবং সফটওয়্যার নিয়ে তারা রেডনেস দিচ্ছে, কিন্তু কাস্টমার কি অ্যাওয়ারনেসটা নেবে, এটা কিন্তু সবার আগে জরুরি। কেননা কাস্টমার যদি স্মার্ট ব্যাংকিং ফ্যাসিলিটি পেতে চায়, তাহলে কাস্টমারকেও কিন্তু এর সাথে অ্যালাইন হতে হবে, অর্থাৎ আমাদের দেশে স্মার্ট হতে হবে। রাইট। স্মার্ট ব্যাংকিং আর ডিজিটাল ব্যাংকিং কি পার্থক্য, এটার মধ্যে যদি একটু আমরা বলার চেষ্টা করি, তাহলে এটা আরো সহজ হবে। স্মার্ট ব্যাংকিংটা আমি মনে করি স্মার্ট ব্যাংকিংটা সেই ব্যাংকিং যেটা হচ্ছে গ্রাহকের চাহিদা অনুসারে তাকে যদি আমি প্রোডাক্টটা দিতে পারি, সেটাই হচ্ছে আমার স্মার্ট ব্যাংকিং। অর্থাৎ আমরা যদি একটা জেনারেশন দেখি, যে আগের জেনারেশন মানুষ কিন্তু এখনো চাই চেক বই লিখেই সে টাকা তুলিছে। আমি একটা ল্যান্ড কিনেছি একজনের কাছ থেকে, উনি হচ্ছে বলেছে যে যখন টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকবে এবং উনি ওনার প্রতিনিধিকে ওখানে পাঠাবে, স্টেটমেন্ট দেখবে, তারপরে উনি আমাকে ল্যান্ডটা রেজিস্ট্রি দিবে। মোবাইলে তার মেসেজ আসছে, এটা দেখেও সে আমাকে রেজিস্ট্রি দিবে, সে এটার ভরসা পাচ্ছে না। জেনজি জেনারেশন তারা কিন্তু চাচ্ছে যে তার পারলে ঘরের নিচেও একটা এটিএম বুথ থাকুক, এই জন্য তাদেরকে তাদের মতো করে দিতে পারতে হবে। তাহলে এইটা গেল যে স্মার্ট ব্যাংকিং। আর ডিজিটাল ব্যাংকিংটা হচ্ছে যে আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু আমাদের ডিজিটালি, অর্থাৎ আমাদের কিন্তু মোবাইলের মধ্যে নিয়ে আসতে হবে অথবা আমাদের কম্পিউটারের মধ্যে নিয়ে আসতে হবে। এইখানে এটার সাথে কিন্তু প্রত্যেকে অভ্যস্ত হতে হবে। ডিজিটাল পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের টেকনোলজি, ডিজিটাল থেকে তার অ্যানালগে যাওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে এই ক্ষেত্রে মানুষকে সচেতনতা বা এই যে লিটারেসির যে প্রসঙ্গ,
এই গ্রাহককে সচেতন করা অথবা প্রস্তুত করার জন্য কি করা যেতে পারে? আমরা মিনা কার্টুন দেখতাম, মিনা কার্টুন দেখে আমাদের বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে এখন পর্যন্ত জানে না যে স্যানিটাইজেশন, বিশেষ করে যে আমার খাওয়ার আগে হাত ধুতে হয় সাবান দিয়ে এবং খাওয়ার পরে ভালো মতো হাত ধুতে হয়। আমার মতে শুধু এটা 61টা ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক না, এটা আমাদের একটা অবশ্যই বাংলাদেশের গভর্নর থেকে বা বাংলাদেশ থেকে দায়িত্বশীল যারা সেখান থেকে একটা মিনা কার্টুনের মতো এরকম একটা কার্টুন থাকা উচিত, যে আমাদের এখানে যেহেতু 5টা আমাদের বাংলাদেশের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান, তার পরবর্তী যদি মৌলিক চাহিদা চিন্তা করতে ফিনান্সিয়াল ইনক্লুশন, ফিনান্সিয়াল ইনক্লুশন যদি আমি সবাইকে দিতে চাই, তাকেও কিন্তু আমার এই লার্নিংটা জানতে হবে। তুমি এটা করবা, এটা করবা না। আননোন নাম্বার থেকে ফোন এসে পিন কোড দিয়ে দিল, আমি ব্যাংকে চাকরি করি, কেউ আপনার কাছে হরহামেশা পাই। এবং আমি কিন্তু গত পরশু দিনে একটা ফোন পাইছি, একদম 10টি নাম্বার, যে আমাদের যে 96 দিয়ে নতুন নাম্বার হচ্ছে, সেই নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে বলছে যে উনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ফোন করেছে, আমার কার্ডটা এখন এই মুহূর্তে লেনদেন বন্ধ করা হয়েছে, এটা সিকিউরিটি আপডেটের জন্য আপনাকে আমার সাথে কিছু হতে হবে। তখন আমি যেহেতু এই ব্যাংকে চাকরি করি, আমি এই প্ল্যাটফর্মে জানি, আমি তাকে একটা অ্যান্সার দিলাম যাতে হচ্ছে সে বুঝতে পারে যে এখানে ওনার পোষাবে না। উনি সাথে সাথে লাইনটা কেটে দিলেন, এবং আমার দরকার হলে আমি ফোন দিব। গ্রাহক তো নিজেই যোগাযোগ করবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাংকের কিন্তু নাম্বারগুলো অনেক সময় মাস্কিং করে। একটা নাম্বার যদি 16216 লেখা থাকে, তাহলে দেখা যাচ্ছে সামনে একটা প্লাস দেওয়া আছে, গ্রাহক কিন্তু ওটা মানে ওটা প্রথম দেখাতে ওটা টের পায় না যে একটা প্লাস যোগ আছে, লাস্টে একটা 1 যোগ আছে, এটা কিন্তু খেয়াল করে না। এই কারণে সে তথ্যগুলো দিয়ে দেয়। মাথায় রাখতে হবে গ্রাহক কোনোভাবেই কোনো পিনকোড কোনোদিন কোনো ব্যাংকারও দেখতে পায় না, সে কারো কাছে জানতেও চাইবে না। কোর ব্যাংকিং অথবা স্মার্ট ব্যাংকিং এর প্রসঙ্গ ধরে ডিজিটাল ব্যাংকিং এর যে যাত্রা, সেই যাত্রায় যে প্রোডাক্টের মধ্যে কোনো ভেরিয়েশন থাকবে কিনা, কিংবা প্রোডাক্টের নেচারটা কেমন হবে, বা এই সেবা পেতে হলে প্রস্তুতির জায়গাটি, লিটারেসির প্রসঙ্গগুলো আপনি বলছিলেন যে মানুষকে সতর্ক করার প্রসঙ্গ, আমরা একটু প্রোডাক্টের এই ভেরিয়েশনের প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরো একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, ডিজিটাল ব্যাংকিং সেবা ও সতর্কতা, সম্মানিত আলোচক হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির। ফিরোজ ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে প্রোডাক্টের কোনো ভেরিয়েশন থাকবে কিনা, থাকলে তার ধরনটা কেমন হবে? বাংলাদেশ ব্যাংক কিন্তু এটার একটা পলিসি অলরেডি সাবমিট করেছেন, মানে অলরেডি পাবলিশ করেছে। আমরা পলিসি থেকে আমরা দেখেছি যে এখানকার একটা রেস্ট্রিকশন কিছু দেওয়া আছে, বাকিগুলো হচ্ছে রেস্ট্রিকশনের মধ্যে সবচেয়ে বড় রেস্ট্রিকশন একটা, কিন্তু এটা কিন্তু একটা সেন্ট্রাল হেড অফিস থাকবে শুধু, অর্থাৎ ঢাকা কেন্দ্রিক একটা হেড অফিস থাকবে। বাংলাদেশের কোথাও কিন্তু এর কোনো শাখা থাকবে না। ব্যাংক কিন্তু ব্যবসায় করে পুরোটা বিশ্বাসের উপর। 10 জন গ্রাহক এসে টাকা জমা রাখে, আর 3 জন গ্রাহক এসে হয়তো এটার লোন নেয় অথবা ধার নিচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরে দিচ্ছে। এই যে ক্যালকুলেশনটা, ধার নেওয়া এবং জমা দেওয়া, এই একজনের টাকা আরেকজনের মাঝখানে, এই ব্যাংকটা হচ্ছে মিডলম্যান, যেটা হচ্ছে পলিসিগত বাংলাদেশ ব্যাংক থেকে এটা অথরাইজ করেছে। আমরা কিন্তু একজন ব্যক্তি আরেকজন, আমার আপন ভাইকেও কিন্তু আমি 20 লাখ টাকা জমা রাখবো না, 20 লাখ টাকা জমা রাখতে ভরসা পায় না যে ও আমাকে ঠিক সময়ে ফেরত দিবে কিনা। কিন্তু একজন ব্যক্তি কিন্তু যে কোনো ব্যাংকে জমা রাখতে ভরসা পায় যে আমি একটা ব্যাংকে রাখলাম, আমি নির্দিষ্ট সময় আমি ফেরত পাবো। আমরা যখন জেনারেল ব্যাংকিং, কোর ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং দেখলাম যে সবগুলো প্রোডাক্ট সবগুলোর সাথে আবার নাই। তো ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মটা এমনভাবে আসছে যেটার মধ্যে সকল প্রোডাক্ট এখানে পাওয়া যাবে। অর্থাৎ হচ্ছে আপনার এটা টাকা ট্রান্সফার করতে পারবেন, ডিপিএস করতে পারবেন, এফডিআর করতে পারবেন, ন্যানো লোন নেওয়া যাবে, আপনার রেমিটেন্স আসবে। ব্যাংকিংটা যখন প্ল্যাটফর্ম রেডি হয়ে যাবে, তখন খেয়াল করে দেখেন আপনার ঘরের পাশে যদি একটা মনে করেন যে সাবান, শ্যাম্পু বা চাল ডালের দোকান আছে, ওখানে যদি আমি একটা কিউআর কোড বসাই দিই, একটা কিউআর কোড বসাই দিলাম, কিউআর কোডটাই হচ্ছে ডিজিটাল ব্যাংকিংয়ের একটা সে এজেন্ট। তাহলে কিন্তু আমি ওই কিউআর কোডে টাচ করেই আমি করে ফেলতে পারবো। এটা সহজলভ্য যদি বলতে পারেন, তাহলে আপনি কানেক্টিং কি করবেন? বাংলাদেশ গভর্নমেন্ট, আপনারা জানেন যে সবচেয়ে বড় একটা উদ্যোগ কেসে ডিজিটাল আমাদের ন্যাশনাল আইডি কার্ড ডিজিটাল যখন করে ফেলেছে, এটাই যদি আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার হতে পারে, এই অ্যাকাউন্ট নাম্বারের সাথে যদি আমরা ট্যাগ করে আমরা যদি সকল ফাইন্যান্সিয়াল, যেমন এখন থেকে যদি আমি 100 টাকাও জমা দিই, তাহলে আমার এনআইডি কার্ডের এগেনস্টে জমা পড়বে। এখন আমি যেই চ্যানেল থেকে আমি বের করব, সেটা যদি গভর্নমেন্টের সার্ভারে, আমরা যে এনপিএসবির মাধ্যমে আমরা যে এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে সাথে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারি, ঠিক সেরকমভাবে এরকমভাবে যদি জমা রাখে, আনঅফিশিয়াল ওয়েতে কিছু করার সুযোগ নেই, আনঅফিশিয়াল ওয়েতে কিছু করার সুযোগ নেই। এবং সুতরাং আর্থিক বিষয়গুলো নিয়ে যত ধরনের অভিযোগ, টাকা পাচার, হুন্ডি, এই ব্যাপারগুলোকে একেবারে এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তিও কিন্তু একটা ব্যাংকিং সেবা পেতে পারে, কারণ হচ্ছে ব্যাংকের কিন্তু খরচ কমে যাচ্ছে।
ব্যাংকের কিন্তু ওখানে ব্রাঞ্চ করতে হচ্ছে না, ব্রাঞ্চ করতে হলে তার একটা খরচ ছিল, সেট আপ করতে হতো, এমপ্লয়ি বসাতে হতো, পরিচালনা ব্যয় আছে, সেই খরচটা কিন্তু তার বেঁচে যাচ্ছে। তাহলে ব্যাংক কিন্তু চাইবেই সাথে সাথে যেন আমার ৮৬,০০০ গ্রামে একসাথে চালু হয়। ও কিন্তু চাইবে না যে আমার শুধুমাত্র ৬৪টা জেলায় চালু হোক, সে চাইবে যে আমার ৬৪টা জেলা, ৫০০+ উপজেলা এবং ৮৬,০০০ গ্রাম একসাথে চালু হোক। এই কারণে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা ডিজিটাল ব্যাংকিং যেটা আসতে যাচ্ছে সেটা কিন্তু অনেক বেশি স্মার্ট এবং সহজলভ্য হতে যাবে। তবে সতর্কতা এখানেই যে যেহেতু আমাদের গ্রাম পর্যায়ের মানুষগুলো এখনো বাটন ফোন অনেকে ইউজ করে, অনেকে কিন্তু স্মার্টফোন সম্বন্ধে এখনো জানে না, স্মার্টফোনে অভ্যস্ত না, এখনো পারেনি, এখনো সময় লাগছে। এবং এই জায়গাতে ইঞ্জিনিয়ার ফিরোজ কবির ভাই, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পলিসি বেসড যে নির্দেশনা বা ইনস্ট্রাকশন যেগুলো আছে, এবং যারা এই উদ্যোক্তা ডিজিটাল ব্যাংকিং এর পেছনে যারা কাজ করছেন, যারা এটাকে সহজলভ্য অথবা এটাকে সেবার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন, আপনাদের মতো ইঞ্জিনিয়ার বা পৃষ্ঠপোষক হিসেবে যারা কাজ করছেন দক্ষতার সাথে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে নির্দেশনা আছে এর বাইরে আর কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কি? বাংলাদেশে যদি একজন ব্যক্তিও কোনো ভুল করে ফেলে, তা আসলে এটা দায়ভারটা প্রতিষ্ঠানে চলে আসে। কোনো একটা ব্যাংকের একজন অ্যাকাউন্ট খুলেছে এবং সে তার পিন কোডটা তার ছেলের সাথে শেয়ার করেছে, তাহলে সে টাকাটা তো ছেলে তুলে ফেলতে পারবে, কিন্তু সে যদি না জানে, সে ঘুমায় আছে, পিন কোডটা ছেলে নিয়ে যে এটিএম কার্ড থেকে এটিএমে টাকা তুলে ফেলল, ছেলে প্রয়োজনে তুলেছে, হয়তো বাবাকে বলার সময় পায় নাই, কিন্তু বাবা জানে না, তার আগেই কমপ্লেন করে বসেছে ব্যাংকে। তো এটা কিন্তু দায়ভারটা কিন্তু সে ব্যাংকের ঘাড়ে দিয়ে দিল, কিন্তু যখন পরিবারের সাথে খোঁজ নিতে গেলে সে জানতে পারতো হয়তো পরিবারের কারণে ছেলেকে দিয়ে মা হয়তো তুলে নিয়ে আসছে। আমাদের 360 ডিগ্রি নো হাউটা লাগবে, আমাদের শুধুমাত্র জনতা না। এবং আমি আর একটা জিনিস মনে করি যে ডিজিটাল ব্যাংকিং যারা নিয়ে আসবে, অর্থাৎ এখানে যারা মালিক পক্ষ মানে ইনভেস্টর যারা, তাদের কিন্তু এখানে একটা বড় ইনভেস্টমেন্ট আছে, সফটওয়্যার হার্ডওয়্যারে কিন্তু অনেক টাকা খরচ করতে হবে। তাদেরও কিন্তু একটা বাংলাদেশের জন্য করার একটা চাহিদা থাকতে হবে যে আমি শুধু এটা ব্যবসা না, আমি গোটা বাংলাদেশের গ্রাম অঞ্চলের পর থেকে শুরু করে শহর অঞ্চলে সবার মাঝে ফিনান্সিয়াল ইনক্লুশনটার মধ্যে সবাইকে আনতে চাচ্ছি। মানে আমি বাংলাদেশের ষষ্ঠ চাহিদাটা আমাদের মাধ্যমে এই বাংলাদেশের জনগণ পাবে। ব্যাংক আইডিয়ার একটা পরিবর্তন চলে আসবে, ব্যাংক আইডিয়ার একটা পরিবর্তন চলে আসবে, একটা পরিবর্তন। এবং সেক্ষেত্রে আর গ্রাহকের লিটারেসির যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে গ্রাহককে আলাদা করে আমরা বিভিন্ন সময় নতুন কোনো ধারণা তৈরি হলে তাকে সচেতন করার জন্য আমরা অডিও, ভিডিও অথবা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমকে সম্পৃক্ত করে তাকে সচেতনতা সৃষ্টি করা হয়। সেই পথে কি হাঁটার প্রয়োজন আছে? এটা হচ্ছে অবশ্যই একটা প্রয়োজন আছে আমি মনে করি, কারণ যে মিনা কার্টুনের কথা যেটা বলছিলাম, যে একটা এমন কোনো অ্যাড হবে যেটাতে প্রোজ অ্যান্ড কনস, এগুলো জিনিস আপনি করতে পারবেন, এগুলো জিনিস আপনি করতে পারবেন না। মিনা কার্টুন ছাড়াও যদি এখন কিন্তু গ্রামের লোকজন ডিশে দেখে, আমরা লোকাল ডিশেও দিতে পারি, আমার লোকাল ডিশের চ্যানেলের মধ্যে থাকবে যে এই তথ্যগুলো, এগুলো আমরা এমনকি আপনারা উত্তরবঙ্গে জানেন যে যাত্রা হয়, যাত্রা একটা প্রোগ্রাম, এই যাত্রার মাধ্যমে শিক্ষাগুলোই কিন্তু দেওয়া হয়, একটা শিক্ষণীয় ব্যাপার যাত্রাতে অভিনয়ের মাধ্যমে তাদেরকে দেখানো হয়। তো এগুলো মানুষের সাথে সহজে ক্যাচ করে, মুখস্থ করতে হয় না, সহজে ক্যাচ করে। এই মাধ্যমে আমাদের এই লার্নিংগুলো দিতে পারি। এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা খুবই ভালো কাজ করেছে। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লুশন ডিভিশন আছে, বিআরপিডি ডিভিশন আছে। বিআরপিডি হচ্ছে ওনারা লাইসেন্স দেয় বা রেগুলেশনগুলো তৈরি করে, আর ফিনান্সিয়াল ইনক্লুশন ডিভিশনটা মনিটরিং করে। তারা কিন্তু তাদের ওয়েবসাইটে আপনারা গেলেও দেখতে পাবেন, তারা কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দিয়ে ফেলেছে, তারা নিজেরা তৈরি করছে, সেন্ট্রাল ব্যাংক তৈরি করেছে যে এটা কিভাবে আমি টাকা পয়সা লেনদেন করবো, কিভাবে আমি সচেতন হব, কি করবো না। তারা কিন্তু অলরেডি মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যে প্রবলেমগুলো ফেস করেছে সেগুলো অনুসারেই কিন্তু তারা অলরেডি কিন্তু কিছু ভিডিও দিয়েছে। কিন্তু এই ভিডিওর অ্যাক্সেস তো আমাদের বাংলাদেশে সবার নাই, সবাই আবার জানিও না যে কোন লিঙ্কে যে কোথায় দেখতে হবে। এই কারণে আমাদের এই ভিডিওগুলো কি এই পর্যায়ে যতটুকু অগ্রগতি হয়েছে সেটি সকলের জন্য করার কি সময় এসেছে? আমার মতে হচ্ছে যে এখন সবার জন্য করা প্রয়োজন। যেমন সূর্য উঠলে কিন্তু সবাই দেখতে পায়, কাউকে ডেকে দেখাতে হয় না যে সূর্য উঠেছে, সূর্য ডুবে গেলেও কাউকে ডেকে দেখাতে হয় না। তাই আমাদের এমন কোনো মার্কেটিং করতে হবে যেটা আমার মানে যার একটু বুদ্ধি হয়েছে সেও যেন এই নিউজটা তার কানের মধ্যে চলে যায় যে এরকম একটা জিনিস, এটা করা যাবে না, এটা করা যাবে, বারবার তার নজরে নিয়ে আসে, বারবার তার নজরে নিয়ে আসে। আমরা একেবারে শেষের দিকে শেষ মন্তব্য শুনবো ছোট্ট করে। আমাদের সবাই উচিত যে আমাদের যেহেতু ষষ্ঠ চাহিদা হিসেবে আমি বলছি যে ফিনান্সিয়াল ইনক্লুশন, তাহলে এটা শুধুমাত্র ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা মালিকপক্ষ না, আমরা যারা কাস্টমার আছি তাদেরও হেল্প করতে হবে যাতে আমাদের পজিটিভ ফিডব্যাক সবাই পায়। এবং আমাদের দিকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নিউজটা থাকে। আমাদের বাংলাদেশে যদি কোনো ভালো নিউজ হয় সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড জানতে পারে, তাহলে কিন্তু আমরা ডেভেলপমেন্টে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসে। তাহলে আমরা যদি এই ফিনান্সিয়াল ইনক্লুশনটা আমরা খুব বেশি দ্রুত ছড়াই দিতে পারছি উইদাউট এনি ফ্রড, তাহলে কিন্তু বাংলাদেশের বাইরের ওরা ইনভেস্টর হিসেবে আমাদেরকে আসবে, আমাদের নতুন নতুন লোক কিন্তু কর্মসংস্থানের সূত্র তারা উৎসাহ পাবে। আমরা এটা প্রত্যাশা করি ইঞ্জিনিয়ার ফিরোজ কবির ভাই, সেটি হচ্ছে যে আপনাদের যে উদ্ভাবনগুলো, আপনাদের যে প্রচেষ্টাগুলো, সেটা অন্যান্য দেশের ব্যাংকিং সেক্টর
সেক্টরগুলোর জন্য উদাহরণ হিসেবে কাজ করবে। রাইট, এটি তো আমরা প্রত্যাশা, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা রোল মডেল হতে চাই, অবশ্যই ওয়ার্ল্ডের একটা রোল মডেল বাংলাদেশ হতে চাই। অবশ্যই ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে আপনার জন্য শুভকামনা। আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল 9-এর দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ। তারা যেন অবশ্যই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় সবাই চলে আসে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।